হ্যাঁ, গ্রামের ফ্যাসিলিটি একটু অভাব ছিলই তো। গ্রামে তো 2012 সালেই কারেন্ট এসেছে আমাদের। 2012 সালে কারেন্ট হ্যাঁ। এসেছে, বাবা। রুটিন করে নিতে হবে। তুমি এরকম কোনো টাইম টেবিল হ্যাঁ, করেছো? অবশ্যই। আমার এখনো দেখতে হবে আমার। মানে মোবাইলে আছে সেট হ্যাঁ, করা? না, আমার যে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারে এখন ওয়ালপেপারে রুটিন আছে, মানে মোবাইল খুললেই দেখতে পাওয়া মোবাইল যায়। খুলে দেখতে হবে। এটাও আমি বলবো যে সবার জন্য এটা একটা পয়েন্ট অফ ইন্সপিরেশন যে এইভাবে যে স্কোর করা যায়, এইভাবে যে মানে কোয়ালিফাই করা যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের গেট 2025 কোয়ালিফাইড আরেকজন ক্যান্ডিডেট, যার নাম হচ্ছে প্রণব। প্রণবের সাথে এই আলোচনাটা শুরু করার আগে একটু বলি, আমরা যখন এরকম কাউকে নিয়ে আসি তোমাদের হয়তো ধারণা হয়ে থাকবে যে আমরা আমাদের সাকসেসটাকে ফ্লন্ট করতে চাই, কিন্তু তা নয়। তোমরা যারা প্রিপারেশন নাও ডে টু ডে বেসিসে, তাদের ঠিক কোথায় খামতি, তাদের ঠিক কীভাবে এগোনো উচিত, এই পুরো বিষয়গুলো কিন্তু এই ডিসকাশনের মাধ্যমে উঠে আসে। এবং দেখবে প্রত্যেকটা ডিসকাশনের কিন্তু একটা কি পয়েন্ট থাকে, কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা কী করে মেনটেন করতে হয়, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। আজকে প্রণবের সাথে কথা বলার জন্য এই পডকাস্টটা এত ইম্পর্টেন্ট কেন, কারণ প্রণব একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, সেখান থেকে উঠে এসে এতটা সাকসেস পাওয়া সেটা কিন্তু মুখের কথা নয়। আমরা যারা প্রিভিলেজড ক্লাসের মানুষ, শহরে থাকি, নিয়মিত বিদ্যুৎ পাই, ভালো কমিউনিকেশন একটা সিস্টেমের মধ্যে থাকি, তাদের পক্ষে হয়তো প্রণবের মতন মানুষজনদের অসুবিধাগুলো কখনোই ফিল করা পসিবল নয়। কিন্তু এরকমও জায়গা আছে, আর এরকম জায়গা থেকে মানুষজন উঠে এসে সাকসেসফুল হচ্ছে তাদের টেনাসিটি, তাদের অধ্যাবসায় এবং তাদের ফোকাসের জন্য, যেটা তোমাদেরও অবশ্যই রাখা দরকার। তো আজকে প্রণবের সাথে ডিসকাস করবো, কিন্তু তার আগে বলি, তোমরা যদি মনে করো যে এই প্রিপারেশান তোমাদের ঠিকভাবে নেওয়া দরকার, তাহলে আমাদের পডকাস্টগুলোকে অবশ্যই ফলো করো এবং তাদের টিপসগুলোকে কাজে লাগাও। আর যদি কেউ মনে করো যে একাই প্রিপারেশান নেওয়াটা তোমাদের পক্ষে কঠিন হচ্ছে, তাহলে অবশ্যই সিএস জেনিক্স একাডেমিকে তোমাদের পাশে অবশ্যই পাবে। তার জন্য কী করতে হবে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়ারি আস্ক করতে পারো। আমাদের গেট 2025 ব্যাচ কিন্তু এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে, মের সেকেন্ড উইক অবধি আমাদের অ্যাডমিশন চলবে। সো তোমরাও যদি প্রিপারেশান নিতে চাও, অবশ্যই আমাদের সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে আমরা প্রণবের থেকে ডিটেলে শুনে নেবো তার এই সাকসেসের পুরো রুট ম্যাপটা কীরকম ছিল। চলো আমরা প্রণবের সাথে কথা বলি। তো বন্ধুরা, আজকে আমাদের মধ্যে রয়েছে প্রণব, যে আমাদের গেট 2025 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একজন। প্রণব সম্পর্কে বলার আগে একটু বলি, রিসেন্টলি 2024 WB সেটটাও কিন্তু প্রণব কোয়ালিফাই করেছে। এই দুটো অ্যাচিভমেন্টের জন্যই ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস প্রণব। থ্যাংক ইউ দাদা। আমরা যখন কাউকে এখানে নিয়ে আসি তখন ফার্স্টেই তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলো সব জিজ্ঞেস করি, কিন্তু তোমাকে আমি এভাবে জিজ্ঞেস করবো না, কারণ যেহেতু তোমাকে আমি অনেকদিন ধরে চিনি। প্রথমে আমি তো জানি, আমাদের ভিউয়ার্সদের জন্য যদি বলো যে তোমার বাড়ি কোথায়, তোমার পরিবারে কিরকম কজন থাকেন, সেগুলো যদি একটু বলো। আমার বাড়ি হচ্ছে কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে। আচ্ছা। এবার আমার বাড়িতে আছে মা, বাবা, ভাই, এবার সঙ্গে আরো আছেন জেঠু, জেঠিমা। মানে জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি আছে, কিন্তু সেপারেট মানে আছে, কিন্তু মানে জয়েন্ট ফ্যামিলি কাছাকাছি থাকি, কিন্তু সব না, একটা ঘরের মধ্যে সবাই আছে, কিন্তু সেপারেট আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো গ্রামে থাকার ব্যাপারটা আমি যখন বলছি, মানে গ্রামে সচরাচর মানুষজনের বেশিরভাগেরই অকুপেশনটা হয় কৃষিকাজ, তোমাদেরও নিশ্চয়ই তাই। কৃষিকাজ। তো দেখো প্রণব, যদি ফার্স্ট অফ অল বলি, কম্পিউটার সায়েন্স তো সাবজেক্ট হিসেবে একটু মানে খুব সাধারণভাবে লোকজন মানে ছোটবেলা থেকে এই সাবজেক্টটা নিয়ে পড়বে ফার্স্টেই অ্যাজিউম কর না, যদিও এখন ভবিষ্যৎ কম্পিউটার সায়েন্সেরই। কিন্তু যদি তোমার ক্ষেত্রে বলি, তুমি যখন গ্রামে ছিলে, গ্রামের থেকে গ্রামের বাইরে এসে একটা শহরে এসে এরকম জায়গায় পড়বো বা এমটেক করবো, বা এর পরবর্তী আরো যে নেক্সট স্টেপগুলো রয়েছে, এগুলোর প্ল্যান করা সহজ নয়। তো গ্রামে তোমার জীবনযাত্রা কেমন ছিল? আমি ক্লাস 10-এর পরে আমি বাইরে থাকতাম স্কুলে, ওখানে হোস্টেল ছিল। ক্লাস 11-12 গ্রামে কি ফেসিলিটির কোনো অভাব ছিল? হ্যাঁ, গ্রামের ফেসিলিটি একটু অভাব ছিলই তো। গ্রামে তো 2012 সালেই কারেন্ট এসেছে আমাদের। 2012 সালে কারেন্ট এসেছে, বাবা। তারপরে এবার আমাদের সামনেও স্কুল ছিল না, স্কুল সাইকেলে করে যেতাম, প্রায় 6 কিলোমিটার স্কুলে। 6 কিলোমিটার দূর, মানে ক্লাস 11 অবধি 6 কিলোমিটার দূর। তারপরে তুমি শহরে আসলে 11-12 ছিল, আমি স্কুলে ছিলাম, মানে হোস্টেলে, সেখানে একটু বেটার ফেসিলিটি পেয়েছি। তুমি তারপরে শহরে আসলে, শহরে এসে তারপরে পড়াশোনা করলে। আচ্ছা দেখো, মানে এই জায়গা, এটা কিন্তু একটা অদ্ভুত রকমের ব্যাপার, কারণ এটা মানুষজন সচরাচর পারে না। কারণ তুমি যে জায়গা থেকে এই জায়গাতে উঠে এসেছো, সেই জিনিসটা অ্যাচিভ করা সবার পক্ষে সম্ভব হয় না। এই পুরো যে প্রসেসটা, তুমি যে পড়াশোনা করেছো, তোমার যে প্রিপারেশন, কিভাবে প্রিপারেশন নিতে, কিভাবে পড়াশোনা করতে? এবার আমার কিন্তু মেন টার্গেট ছিল না যে কম্পিউটার সায়েন্স, বা ক্লাস 12-এর পরে আমার ইচ্ছা ছিল যে ম্যাথামেটিক্স নিয়ে পড়বো। তারপরে হঠাৎ করে ইচ্ছা হলো যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াই সব থেকে বেটার হবে এখন বর্তমান, তাই কম্পিউটার সায়েন্স নিয়েই পড়া শুরু করি। তারপরে বিসিএ করেছিলাম, বিসিএর পরে এমসিএ করলাম, এমসিএ পরে এখন এমটেক করছি। আচ্ছা, তা এইবার তোমার নেক্সট প্ল্যান কি?
নেক্সট প্ল্যান হচ্ছে পিএইচডি করা। পিএইচডি করা, তার মানে তো নেট জিআরএফ এর প্ল্যান। হ্যাঁ। আচ্ছা, তুই তো ডাব্লিউবি সেটও কোয়ালিফাই করেছো, গেটও কোয়ালিফাই করেছো। সো গেটের জন্য প্রিপারেশন আর সেটার জন্য প্রিপারেশন সাবজেক্ট তো একই পড়তে হয়, কিন্তু পরীক্ষা দেওয়ার টেকনিকটা মানে সিচুয়েশন অ্যাওয়ারনেসটা কিন্তু আলাদা। তো তোমাকে যদি ফার্স্টে বলি গেটের জন্য, মানে আমাদের যারা নেক্সট পরীক্ষা দেবে, যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের জন্য গেটের যে প্রিপারেশন করাটা, সেটা তাদের জানাটা দরকার যে কিভাবে প্রিপারেশন করতে। তুমি যে পড়াশোনা করেছো থ্রু আউট, এই থ্রু আউট পড়াশোনাটা কিভাবে করেছো? এবারে গেটের জন্য মেন লাগবে নিজের টাইম টেবিল একটা তৈরি করতে হবে। যে আমরা তো এখন তো ডিপার্টমেন্টও যাই, ডিপার্টমেন্টেও ক্লাস থাকে, নিজের পর 75% অ্যাটেন্ডেন্স। হ্যাঁ 75% অ্যাটেন্ডেন্স থাকবে, প্লাস হচ্ছে টিউশন পড়ানো, প্লাস এক্সট্রা কাজ থাকে, মানে টিউশন পড়িয়ে তুমি ফ্যামিলিকেও হেল্প করো। হ্যাঁ। এবারে হচ্ছে নিজেকে টাইম ভাগ করে নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট কখন কি পড়বো একটা রুটিন করে নিতে হবে। তুমি এরকম কোনো টাইম টেবিল করেছো? অবশ্যই, আমার এখনো দেখতে হবে, আমার মানে মোবাইলে আছে সেট করা? না, আমার যে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারে এখন ওয়ালপেপারে রুটিন আছে, মানে মোবাইল খুললেই দেখতে পাওয়া যায়। মোবাইল খুলে দেখতে হবে। আরে বাবা, তো তুমি মানে একদম এই রুটিনটাই ফলো করতে রেগুলার? একবারে 100% ফলো করাও কিন্তু খুব চাপ আছে, যে এই রুটিনে 10টার মধ্যে উঠবো, 10টার সময় এই করবো, ওটা কিন্তু সবসময় হয় না। কিন্তু মানে আমাদের রুটিনটা ব্রেকও হয়ে যায়, কোনো কিছু ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেল। এবারে ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে এই রুটিনে আমার এই সাবজেক্ট ভাগ করে নিয়েছি, এগুলোকে আমি কমপ্লিট করবো। বাহ। তো তোমাকে যদি বলা হয় যে সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ তুমি কিরকম ভাবে কাকে দিতে, তো তুমি গেটের জন্য কিভাবে প্রিপারেশন? গেটের জন্য কিন্তু আমি সবগুলো সাবজেক্টকে আমি কিন্তু প্রেফার করি না, এবার যেগুলো আমার সব থেকে ভালো হয়েছে সেগুলোকে আমি টার্গেট করেছি, যে এখান থেকে কোশ্চেন এলে আমি 100% করতে পারবো। আচ্ছা, প্লাস হচ্ছে ওখানে যে অ্যাপটিটিউড থাকে 1 নম্বরে, ওটাকে মেন টার্গেট করেছিলাম। বাহ। আর যদি সেটের কথা বলি, সেটে তো শুধু কম্পিউটার সায়েন্স না, যেরকম 200 মার্কস কম্পিউটার সায়েন্স, 100 মার্কস তো জেনারেল পেপারটাও থাকে। তো জেনারেল পেপারের জন্য আমি তো পড়াচ্ছি কম্পিউটার সায়েন্স, আমি কম্পিউটার সায়েন্সেরটাই জিজ্ঞেস করবো ফার্স্টে। তোমার কি মনে হয় যে যদি নেটে জিআরএফ পেতে হয়, তুমি তো সেট কোয়ালিফাই করে গেছো, নেটে জিআরএফ পেতে গেলে এই যে 200 মার্কসের যে পরীক্ষাটা থাকে, এতে কত স্কোর করলে আমাদের মনে হয় যে সেফ হতে পারে? আমার টোটাল মনে হয় সেফ হতে মিনিমাম রাখতে হবে 200, মানে টোটাল অল ওভার। এবারে এর মধ্যে ইম্পর্টেন্স দিতে হবে কিন্তু পেপার 1-কে। আমাদের কি ভুল হয় না, আমরা পেপার 1-কে ইম্পর্টেন্স দিই না। পেপার 1-এ আমার পেপার 1-এ আমরা কম পাচ্ছি। হ্যাঁ, এই পেপার 1-এ মেন টার্গেট করতে হবে 35 এর উপর, মানে 35 খানা অ্যানসার করতে হবে, 70 মার্কস পেতে হবে। 70 মার্কস পেতেই হবে। আর পেপার 2-তে 130 140 মতন থাকলে ঠিকঠাক হয়ে যাবে। বাহ। তাই এই যে পুরো প্রসেসটা, মানে দেখো পুরো কনসিস্টেন্ট ভাবে প্রিপারেশন নিতে হয়, কারণ তুমি তো এটা একদিনে হুট করে ফেলতে পারবে না, টাইম লেগেছে। তো এই যে পুরো টাইমটা করলে কিভাবে করলে, মানে এতটা যে টাইম দিলে, তোমার তো অনেক নেগেটিভ থটও আসার কথা যে হচ্ছে না কেন, হবে না কেন, সেগুলো তুমি হ্যান্ডেল করতে কি করে? এবার কি হচ্ছে, এবার আমার হচ্ছে না, আমার নিজের ভুলগুলো আমি অ্যানালাইজ করছি। তারপরে আমাকে সব থেকে হেল্প করেছে তুমি, আমাদের মানে সেট বা নেট বা গেট যাই বলো না কেন, দাদা খুবই হেল্প করেছে আমাকে। যে কোনো সময় কোনো কিছু নোটস দরকার পড়লে, কোনো কিছু কনফিউজ পড়লে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, দাদা সব ক্ষেত্রেই আমাকে হেল্প করেছে। তো আমি জাস্ট হেল্প করেছি, কিন্তু ক্রেডিট তো অবশ্যই তোমার। কিন্তু যাই হোক, মানে এটাও আমি বলবো যে সবার জন্য এটা একটা পয়েন্ট অফ ইন্সপিরেশন, যে এইভাবে যে স্কোর করা যায়, এভাবে যে মানে কোয়ালিফাই করা যায়, এটা বিশ্বাস করা যাবে না যদি তোমায় দেখতো। কারণ আমি যদি তোমাকে না দেখতাম, এভাবে যে কিছু করা যায় এটা আমি বিশ্বাস করতাম না। এটাও একটা কথা যে আমি তো প্রিভিলেজড মানুষ সেই হিসাবে, কিন্তু এতদূর যে করা যায় এটাও কিন্তু যারা দেখছে তাদের কাছে ইন্সপিরেশন। তো ঠিক আছে, ফার্স্ট এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, দাদার সঙ্গে আমরা যেভাবে মিশি না, যে কোনো আমি যদি 5+3 যদি অ্যাড করলে যদি 8 হয়, এটাও যদি না বুঝতে পারে দাদাকে আমি ফোন করে বলি, দাদা এটা বুঝতে পারছি না, দাদা কিন্তু ওটা বুঝিয়ে দেয়। এটা খুব হেল্প পেয়েছি। এটা অবশ্যই সবারই মানে এটা করা উচিত। পড়াটা এইভাবেই হয় যে খুব স্টুপিড যা লাগবে সেটাকেও বোঝাতে হবে। কিন্তু যাই হোক, যেটা আমি বলতে চাইবো সবার জন্যই, ফার্স্ট অফ অল, যে প্রণব যে এতদূর এটা অ্যাচিভ করতে পেরেছে, এই অবস্থা থেকে উঠে এসে, সেটা আমাদের দেখো সবার থেকে শেখা উচিত। স্পেশালি যারা প্রিভিলেজ মানুষজন, তারাও এটা দেখে ভাবো যে তোমরাও কিন্তু এটা করতে পারো। ও এত প্রতিকূলতার মধ্যে যদি করতে পারে, তোমরাও করতে পারবে। এবার যাই হোক, মানে আমাদের এবার কনক্লুড করার সময় চলে এসেছে। তো থ্যাংক ইউ প্রণব এখানে আসার জন্য। তো তোমরা সবাই দেখলে প্রণব কিভাবে প্রিপারেশন নিয়ে কষ্ট করে হলেও সেই প্রিপারেশন, সেই টার্গেটটাকে অ্যাকমপ্লিশ করেছে। তোমরাও পারবে, তোমরাও একইভাবে প্রিপারেশন নাও, তোমরাও একইভাবে টেনাসিটি নিয়ে লড়ে যাও। অবশ্যই তার জন্য সিএস জেনিক্স একাডেমিকে তোমাদের পাশে পাবে। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি আবার এরকম অনেকজন মানুষের মানে পডকাস্ট নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।